সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ এক আয়োজনে। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলবো। করোনা সম্পর্কে আসলে আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছি। দেশ এবং দেশের বাইরে কি পরিস্থিতি সে বিষয়ে কিন্তু আমাদের এখন আর অজানা নয়। আমরা আজকে কথা বলবো বিশ্ব মহামারী দেশ বিদেশ এই প্রসঙ্গে। কথা বলার জন্য অবশ্যই দেশ এবং বিদেশের স্বনামধন্য ব্যক্তিবর্গকে আজকে আমাদের অনুষ্ঠানে আহ্বান করেছি। পরিচিত হয়ে নেব একে একে তাদের সাথে। প্রথমেই আমার দেশ থেকে শুরু করছি। প্রথমে আমাদের সঙ্গে যাকে পেয়েছি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ডক্টর আফতাব ইউসুফ রাজ। উনি পেডিয়াট্রিশিয়ান এবং স্কয়ার হসপিটালে কর্মরত আছেন। ডক্টর রাজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তেরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনটিতে। ওয়েলকাম ইউ অল। এরপরে যিনি আছেন আরো একজন ঢাকা থেকে আমাদের একজন ডার্মাটোলজিস্ট, বিশিষ্ট চিকিৎসক জয়েন করেছেন, ডক্টর মেহরান হোসেন। মেহরান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, and thank you for inviting me. Thank you. Welcome you all. মেহরান, আমাদের সঙ্গে থাকুন। আরো কিছু অতিথি আছে, তাদের সাথে একে একে পরিচিত হয়ে নিই। সঙ্গে আরো একজন চিকিৎসককে পেয়েছি যিনি আমাদের সাথে সরাসরি লন্ডন থেকে যুক্ত হয়েছে। সঙ্গে আছে রঞ্জন দাস। ডক্টর রঞ্জন দাস, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, আমাকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। এরপরে আরো তিনজন এন্টারপ্রেনিউর এবং বিজনেস ওম্যান শুধু না, তারা বাইরে খ্যাত, তাদের ইনফ্লুয়েন্সার হিসেবে তারা পরিচিত এবং বিভিন্ন ব্লগার হিসেবেও তারা পরিচিত রয়েছে। লাইফস্টাইল নিয়ে এবং ফ্যাশন নিয়ে বলেন বা সমসাময়িক কন্টেম্পোরারি বিষয় নিয়ে কিন্তু তারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রথমে পরিচিত হয়ে তাদের সাথে সঙ্গে যুক্ত হয়েছে তানজিয়া সিনহা। উনি কেন্ট ইউকে থেকে জয়েন করেছে। তানজিয়া সিনহা, আপনাকে স্বাগত। Thank you very much. Thank you very much, Dr. Tune. সঙ্গে আরো যুক্ত হয়েছে আফরিন হাফিজ, আমাদের সাথে টরন্টো কানাডা থেকে যুক্ত হয়েছে। আফরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। Assalamu alaikum. Thank you for taking me into consideration. ওয়ালাইকুম সালাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরো একজন গেস্ট আছেন আমাদের সাথে, আরেকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যিনি আছেন, তিনি যুক্ত হয়েছে আমাদের সাথে ইউএসএ থেকে, জয়েন করেছে তাজিন চৌধুরী। তাজিন চৌধুরী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, এন্ড থ্যাংক ইউ যে আপনারা আমাকে ইনভাইট করেছেন এই প্যানেলটার সাথে। জি, আসলে প্রথমে আপনাকে দিয়েই শুরু করব, কারণ বিশ্ব মহামারী দেশ ও বিদেশের বর্তমানে ইউএস এর যে পরিস্থিতি, আমরা বেশ কিছুদিন আগে যে সিচুয়েশনটা দেখেছিলাম, আলহামদুলিল্লাহ সেখান থেকে কিছুটা আমরা ওভারকাম করতে পেরেছি। এবং আমি জানি গত 2 থেকে 3 দিন আগে বেশ কয়েকটা জোনে নো মাস্ক পার্টি হয়েছিল। তো এটা জাস্ট একটা সেলিব্রেশন, একটা হয়তো আপনার একটা রূপক টাইপের সেলিব্রেশন হয়েছিল। তো এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন, একটু যদি বলতেন। আমরা যখন দেখেছি এইটাকে, তখন আমার ক্লোজ ফ্রেন্ডসরা আমরা মনে করেছি এটা খুবই খারাপ জিনিস। আসলে কি হয়েছে যে আমরা ভেরি ইউজড টু ইন আমেরিকা দ্যাট যখনই চাই তখনই আমরা বাইরে যেতে পারি। আর এই মানুষগুলো যে এলাকার মধ্যে পার্টি গুলা করছে, ওরা ওইটাকে একদম মানতে পারছিল না দ্যাট প্রিভেনশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট দ্যাট কন্ট্যাক্টটাকে আমরা লিমিট করে রাখি। তো যখনই হচ্ছে সুযোগটা পেলো যে বাইরে যাওয়ার জন্য, গভর্নমেন্ট বলেছিল দ্যাট একজন করে বাইরে যাও সো দ্যাট ডিজিজটা আর স্প্রেড না হয়। বাট পপুলেশনটা সেটা শোনে না। ওটা আমাদেরকে খুবই চিন্তিত করে দিয়েছে যে এতগুলা মানুষ যে একসাথে গ্যাদার হলো একটা জায়গায়, এই ভাইরাসটা তো এমন যে ইজিলি ডিটেক্টেবল না। আমরা শুনেছি প্রত্যেকটা সময় দ্যাট এটা হচ্ছে হিডেন ভাইরাস, ইট ক্যান কাম এন্ড ইট ক্যান বি স্প্রেড আপন ইউ না জেনেও। তো এখানে যাদেরকে আমি চিনি তারা তো খুবই চিন্তিত হয়ে গেছে দ্যাট এটা করার চোটে তো হচ্ছে আমাদের ডিজিজটা ইনস্টেড অফ প্রিভেনশন প্রোক্রিয়েশনের দিকে চলে গেল, দ্যাট বাড়ানোর দিকে। তো উই আর অল কাইন্ড অফ ওয়ারিড। আমাদের খুবই চিন্তিত হচ্ছে দ্যাট এখন নেক্সট স্টেপটাতে কি হবে। যে সেকেন্ড ওয়েভ এরা বলতেছে, উই আর ওয়েটিং টু সি দ্যাট এখন এই সেকেন্ড ওয়েভটা কি আসলে আসবে। আর এই গ্যাদারিংস গুলা যারা করলো মানুষরা ফ্লোরিডাতে, তারপরে মিশিগানে, ওদের জন্য আমাদের বাকি দেশটার ক্ষতিটা কি হবে, ভাইরাল স্প্রেডটা কেমন করে ছড়ায় যাবে। সো দ্যাট ইজ দ্য কনসার্ন এট দ্য মোমেন্ট আমাদের জন্য। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে উত্থাপন করলেন যে সেকেন্ড ওয়েভের কথা, এবং এটা যদি আমরা ইতিহাসও ঘেঁটে দেখি যে 100 বছর আগের পুরনো সেই ভাইরাস থেকে শুরু করে বিভিন্ন সময় যে আউটব্রেক গুলো হয়েছিল, সেটার সেকেন্ড একটা আউটব্রেক যেটা খুব ভয়াবহ রূপ নিয়ে থাকে, সেটা সম্পর্কে আসলে আরো বিস্তারিত জানবো। তবে এখন আমি একটু এখান থেকে ইউকে তে যাব এবং প্রথমে হেলথের কিছু বর্তমান সিচুয়েশন ইউকেটা সম্পর্কে জেনে নিব আমি ডক্টর রঞ্জন দাস আপনার কাছে। তারপরে আমি পরবর্তী গেস্টের কাছে চলে যাব। জি, নিশ্চয়ই। এখন ইউকেতে বর্তমান পরিস্থিতি যা,
আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বেটার হচ্ছে, বাট আপনি যেটা বললেন না সেকেন্ড, আর তুমি যেটা বললে সেকেন্ড ওয়েভের ব্যাপার, উই আর অল কিপিং দ্যাট ইন মাইন্ড। কারণ ইতিহাস যা বলেছে অন্যান্য মহামারী বা অতিমারির সেকেন্ড ওয়েভ আর এইখানের যে সেকেন্ড ওয়েভ, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ভাগ আছে যে হঠাৎ কেন কমছে। ভাইরাসের কোনো পরিবর্তন হয়নি যতটা আমরা জানি, সেরকম কোনো চিকিৎসা নেই প্রিভেন্টিভ অর কিউরেটিভ। হ্যাঁ, তাহলে কি জন্য কমছে? অনলি রিজন ইজ দ্য সোশ্যাল ডিস্টেন্সিং, আমরা যেটা মেনটেন করেছিলাম, হ্যাঁ, যাতে ভাইরাসটা একজনের থেকে আরেকজনে ছড়াতে পারেনি, নাম্বার ওয়ান। আর যেহেতু এটা সারফেস ভাইরাস ছিল, যদি সারফেসে আনটাচ থাকে একটা সার্টেন টাইমের পরে সেই ভাইরাসটা মারা যাবে, এইভাবেই এগোনো হয়েছে। তো এই এতদিন লকডাউন হওয়ার ফলে তার ফলটা আজকে আমরা এটা পেয়েছি। এবার যে এটা বললেন যে আপনি বললেন আমেরিকাতে যেটা হচ্ছে, শুধু আমেরিকা না, ইউকেতেও হচ্ছে, আই এম শিওর কানাডাতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে। পিপল অনেকেই ফেড আপ হয়ে গেছে, অনেকে অন্যান্য সমস্যার জন্য তাদের বেরোতে হচ্ছে, এবং এর ফলে যে আবার ভাইরাসগুলো সংক্রমিত হব আমরা, মানে অ্যাজ আ হিউম্যান বিং, আমরাই হোস্ট, এর কোনো গ্যারান্টি নেই যে হব না। তো এর ফলে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর বোঝা যাবে যে আবার আমরা কোন দিকে যাচ্ছি, যখন এই ইনকিউবেশন পিরিয়ডটা আবার চেঞ্জ হয়ে, মানে নট চেঞ্জ হয়ে, মানে ইনকিউবেশন পিরিয়ডটা শেষ হয়ে ইনফেকশনের দিক থেকে দিকে আসবে আমরা। প্রবলেমটা কি হয়েছে, এটা ঠিক প্রবলেম না, এটা হচ্ছে মানে সত্যি কথা যে এখন এই অসুখটা ডাক্তার বা সায়েন্টিস্ট থেকেও বেশি কিন্তু পলিটিশিয়ান আর ইকোনমিস্ট এদের হাতে। এরা কি করে কন্ট্রোল করবে সেটা মোর ইম্পর্টেন্ট। সেটা তার যুক্তিও আছে, কারণ এরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ ভাবছে। তো পরিস্থিতিটা এইখানে এখন আমাদের বেটার, মানে ডেইলি ইনফেকশন সংখ্যা আজকে ধরুন 1400-500, আজকে ডেইলি 233, কিন্তু এটা অ্যাকুমুলেটিভ, কারণ আমাদের মানডে, স্যাটারডে, সানডে রেজিস্ট্রেশন হয় না ডেথের সেইভাবে। তাহলে অন দ্য আদার হ্যান্ড কালকে 33 বা 34 ছিল, আপনার সানডেতে 100 কত কিছু ছিল। সুতরাং ডেথ রেটও অনেকটা কমে গেছে, ডেইলি ইনফেকশন রেট কমে গেছে, আর আমরা বেশি টেস্ট করছি অ্যাজ ওয়েল। কিন্তু সবই সময় বলবে যে এর পরে কি হবে। এই যে সব খুলে দেওয়া হলো এখন লকডাউনটা, এর কি ফল হবে আমরা জানি না। জি হ্যাঁ, আসলে আপনি যেটা বলেছেন সেটা তো খুব একটা আশার কথা নয়, তবে আশা নিয়েই তো বাঁচতে হবে। আমি এই পর্যায়ে একটু টরন্টোর সিচুয়েশনটা বা কানাডার সিচুয়েশনটা একটু জেনে নিতে চাইবো আফরিনের কাছ থেকে। শুধু যে করোনা পরিস্থিতি তা না, করোনা পরিস্থিতির সাথে সাথে যে বিজনেস গুলোতে হ্যাম্পার হচ্ছে, বা আপনি এসেনশিয়াল সার্ভিসের সাথে জড়িত, তো এই বিষয়টি নিয়ে আমাদেরকে একটু আলোকপাত করবেন কিনা? আমাদের যেরকম এতদিন লকডাউন ছিল মোটামুটি, তো স্টেজ 1টা আমরা শেষ করলাম জুন 12 থেকে স্টেজ 2 শুরু হলো। এতদিন আমি যেই বিজনেসে থাকি, আমরা উই আর এসেনশিয়াল বিকজ আই এম ইন দ্য গ্যাস স্টেশন বিজনেস। So we serve the police, the doctors, ambulances, hospitals. So we have to stay open. তো এতদিন আমরা খোলা ছিলাম। 12 থেকে যেটা করলো সেটা হচ্ছে যে ওরা ডে কেয়ার খুলে দিয়েছে, স্কুল এখনো বন্ধ আমাদের। আর নতুন করে রুল করলো, এতদিন ছিল হচ্ছে 5 জনের বেশি একসাথে হতে পারবে না, এখন 10 জন 10 জন এখন একসাথে হতে পারবে। and what they've also created is একটা small social circle. So এতদিন ফ্যামিলি যেরকম ফ্যামিলিকে মিট করে হাগ দিতে পারতো না, তো এখন একটা 10 জনের সার্কেল করা হয়েছে। যেরকম আমার বোন থাকে পাশের শহরে, ওকে আমরা এতদিন দেখতে পারতাম না, তো এখন ও আসলে ও আমাদের এই 10 জনের সার্কেলে যখন ঢুকে যাবে, ও আবার আরেকটা সার্কেল বানাতে পারবে না। So you can only be in one circle of 10 people, and you can hug each other, you can be with each other, but you have to maintain distance বাকি সবার সাথে। সো স্টেজ 2টা খুব স্লোলি করতেছে। আমাদের 3টা স্টেজ বলে দিয়েছে গভর্নমেন্ট থেকে যে আস্তে আস্তে করে খুলবে। কিছু কিছু ফ্যামিলিজ বের হচ্ছে, আমাদের তো বের হতেই হয়েছে বিকজ উই আর ইন দি এসেনশিয়াল অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, বাট খুব স্ট্রিক্ট ভাবে আমরা চলছি, যে মানে বাসায় ঢুকলে জুতাটাও ভিতরে ঢুকে না, লাইক উই লিভ এভরিথিং আউটসাইড, when we come in we sanitize everything, and mask আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট করে মানে বলে দিয়েছে গভর্নমেন্ট থেকে, that you have to have your mask on when you're outside. আর মানে গ্লাভস এর থেকেও মাস্কটার প্রতি অনেক এমফাসাইজ। আর একটু যদি সিম্পটম দেখা যায়, we have been encouraged to get testing done. টেস্টিং সেন্টার বাড়িয়ে দিয়েছে যাতে সবাই মানে আগে থেকেই preventative measures নিতে পারে, like so that they can test and find out what's going on. So that's what they're doing here, and
বিজনেস গুলো আস্তে আস্তে খুলছে। আমাদের we have a coffee franchise as well, but আমরা ওটা বন্ধ করে দিয়েছিলাম during stage 1. এখনো শিওর না stage 2 তে খুলবো কিনা, because অনেক মেইনটেইন করতে হয়, and it's hard because staffও অনেক কম, সবাই কাজ করতেও যাচ্ছে না because it's high risk. And government থেকে অনেক help করছে for people who can't work. Government is paying them money, so it's not that they're out of money. They can apply for relief during this time. যেরকম utility bills, tax bills, there's no interest on that. People don't have to pay rents, like যারা normal landlord এর under এ আছে, they don't have to do that. পরে pay করলেও হবে। Mortgage যাদের আছে শুধু interest pay করলেও হবে। So এরকম financial কিছু relief দেওয়া আছে, so people have the choice, মানে যারা কিছু কিছু মানুষ যেরকম কাজ করছে না এখন, since they have the choice. But জি জি আফরিন, অনেক কিছু জানতে পারলাম, আপনি আমাদের সঙ্গে থাকুন। তো আপনি মাঝখানে কথা বলছিলেন টেস্টের বিষয়ে। তো বাংলাদেশের টেস্টের যে বর্তমান পরিস্থিতি এখন আগের থেকে বেটার হয়েছে আমরা জানি, এবং আজকের দিন পর্যন্ত, আজকে যে অনুষ্ঠানটা আমরা করলাম গতকাল পর্যন্ত কিন্তু হাইস্ট রেট ডায়াগনোসিস হয়েছে যে কটা টেস্ট করা হয়েছে সেখান থেকে, এবং মৃত্যু হারও কিন্তু আমাদের রেকর্ড ক্রস করে গেছে। তো এর মধ্যে কিন্তু প্রচুর ডক্টর মারা গেছে, আপনারা হয়তো জানেন যে ডক্টর শুধু না, পুলিশ অফিসার থেকে শুরু করে সাংবাদিক ভাইরা যারা ফ্রন্টলাইন ফাইটার রয়েছে অনেকেই ইতিমধ্যে শহীদ হয়েছেন। তো আমি বর্তমানে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিটা সম্পর্কে একটু ডক্টর আফতাব ইউসুফ রাজের কাছে জানতে চাইবো, করণীয় কি, কোন দিকে যাচ্ছি আমরা, যদি একটু বলতেন। Thank you, Devin. আমি শুনলাম US, England and Canada, they are in the plateau phase now. তারা পিক থেকে নেমে আসছে, আমরা কিন্তু now we are in the peak মনে করা হচ্ছে, এবং that whole month of June আমরা পিকে থাকবো। অন্যান্য কান্ট্রিতে যেটা হয়েছে যে লকডাউন থেকে তারা এখন একটু ইজে চলে আসছে, মানে পার্শিয়াল উইথড্রল অফ লকডাউন। অ্যাকচুয়ালি লকডাউনের কিন্তু দেয়ার ইজ নো অল্টারনেট। আমাদের দেশের, বাংলাদেশের পার্সপেক্টিভ, ইউ নো, we are very densely populated, এবং এখানে per square meter we live around 1200 people. So এখানে কিন্তু in that sense লকডাউনটা এখানে ইমপ্লিমেন্ট করা is very difficult। আর প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা কালচারাল হ্যাবিট আছে, একটা হেলথ বিহেভিয়ার আছে। আমাদের দেশে বেসিক্যালি উই অল নো যে এখানে কিন্তু লোকজন একটু সোশ্যাল, মোর সোশ্যাল, দে ওয়ান্ট টু গসিপ ইচ আদার, তারা একসাথে মিঙ্গল হয়, এবং এই যে হ্যাবিটটা, এবং দে আর নট দ্যাট মাচ হেলথ কনসিয়াস, যেটা ইউএসএ, লন্ডন অথবা কানাডাতে যারা ইজিলি ইমপ্লিমেন্ট করা গিয়েছে, যে হ্যান্ড ওয়াশিং, সোশ্যাল বা ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা, সোশ্যাল গ্যাদারিংটা অ্যাভয়েড করা, এটা কিন্তু ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ইন আওয়ার পার্সপেক্টিভ। এবং উই আর নট ইউজ টু উইথ দ্য হ্যান্ড হাইজিং করা, মাস্ক পরা। মাস্ক ইজ এ টোটালি ইজ এ নিউ থিং টু আস। তো এই সব কিছু চিন্তা করে আমাদের এই পিকটা, হাউ মেনি ডেজ ইট উইল কন্টিনিউ, আমাদের যে বাংলাদেশে যারা এপিডেমিওলজিস্ট আছেন তারা বলছে যে দ্য রেস্ট অফ দ্য জুন, মানে অ্যানাদার 2 weeks এই পিকটা থাকবে, দেন এটা একটা প্লাটুতে আসবে। হোপ ফর দ্য বেস্ট। আর কোভিড-19 যেটা তেহরিন ইনিশিয়ালি বলেছিল যে এটা কিন্তু একটা প্যান্ডেমিক, এবং উই ফেসড অ্যানাদার প্যান্ডেমিক প্রায় 106 years বিফোর। উই অল নো দ্যাট দ্যার ইজ এ স্প্যানিশ ফ্লু। এবং প্যান্ডেমিক যে সিচুয়েশন গুলো হয় ওইগুলো কিন্তু ডক্টর রঞ্জন যেটা বললেন যে একটা সেকেন্ড ওয়েভ আসার কিন্তু সবসময় একটা দেয়ার ইজ একটা আশঙ্কা থাকে। স্প্যানিশ ফ্লু কিন্তু 18 months, 1.5 বছর কিন্তু ইট লিঙ্গার। শুধু কোভিড এর ব্যাপারে বলা হচ্ছে অ্যাজ ইট ইজ প্যান্ডেমিক, এবং কোভিড-19 যেটা, এটা কিন্তু এটা এত প্যান্ডেমিক কেন? এটা বিকজ অফ ইটস ভেরি হাই ইনফেকশাস নেচার। ইট ইজ সুপার ইনফেকশাস, এবং আর ও ফ্যাক্টর যেটা বলা হয় যে 1% হাউ মেনি পার্সনকে ইনফেক্ট করতে পারে, কোভিড এর আরও ফ্যাক্টর হচ্ছে 3। সো 1 infected COVID patient can infect 3 more. So it's very fastly infected করে, very fastly spread করে। এবং কোভিড এর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে they are mutating very very frequent mutation হচ্ছে। frequent mutation হয় they change their character। সুতরাং একটা কান্ট্রিতে তারা যেভাবে ডিজিজ প্যাটার্নটা, যেভাবে ক্লিনিক্যাল ফিচার, যে সাইন সিমটম, ওটা কিন্তু অন্য কান্ট্রিতে গিয়ে কিছুটা ভ্যারি করছে। এর পাশাপাশি দ্য ডেমোগ্রাফি অফ দ্য কান্ট্রি, যে কান্ট্রির হিউমিডিটি, দ্য টেম্পারেচার, লোকাল টেম্পারেচার, এই সব কিছুই কিন্তু টোটাল কোভিড ভাইরাসটা, এর মিউটেশন, ডেমোগ্রাফি অফ দ্য কান্ট্রি, সবকিছু মিলে কিন্তু ইট ইজ অ্যান আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। এবং কোন দেশে কিভাবে
এটা ম্যানিফেস্ট হবে, কোন সাইন সিমটম বেশি প্রকাশ পাবে, এগুলো কিন্তু প্রেডিক্ট করা ইজ ডিফিকাল্ট। যেমন ডক্টর রঞ্জন হয়তো আরো ক্লিয়ারলি বলতে পারবেন যে ইংল্যান্ডে কিন্তু বাচ্চাদের মধ্যে ইনিশিয়ালি এই সিমটমটা ছিল না, কিন্তু পরের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে কাওয়াসাকি লাইক সিনড্রোম, বাচ্চারা যারা COVID-19 দিয়ে এফেক্টেড হচ্ছে তারা কিন্তু র্যাশ ডেভেলপ করছে, গাম সোয়েলিং ডেভেলপ করছে, কাওয়াসাকি লাইক সিনড্রোমের মধ্যে তারা কিছু কিছু হার্ট প্রবলেম ডেভেলপ করছে। দিজ আর নিউ থিংস উইচ আর কামিং আপ উইথ দ্য কিডস। যে COVID-19 প্রথম দিকে যখন 4 মাস আগে when it first appear, তখন কিন্তু বাচ্চাদের মধ্যে এই সিমটম গুলো ছিল না, এবং ইনিশিয়ালি কিন্তু বলা হতো যে চিলড্রেনরা স্পেয়ার হচ্ছে, মানে কম এফেক্টেড হচ্ছে। কিন্তু এখন কিন্তু সিনারিও হ্যাজ চেঞ্জিং। আমরা কিন্তু বাংলাদেশে প্রচুর বাচ্চা পাচ্ছি দোজ হু আর ইনফেক্টেড উইথ দ্য COVID-19 ভাইরাস। সুতরাং এই টোটাল সিনারিওটা যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের এখানকার বাংলাদেশের লোকজনের হেলথ বিহেভিয়ার, দে আর নট দ্যাট মাচ এডুকেটেড। একটা যে সাবকন্টিনেন্ট আমরা শ্রীলঙ্কার যদি একটা এক্সাম্পল দেই, শ্রীলঙ্কার কিন্তু এডুকেশন লিটারেসি রেট ইজ 97%, আর আমাদের বাংলাদেশের লিটারেসি রেট যদিও হাই বাট ইট ইজ 76%। একটা পপুলেশন যদি ওয়েল এডুকেটেড হয় তাহলে কিন্তু তাদের হেলথ বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, তারা নিজের থেকে কিন্তু কনসিয়াস হয়ে যায়, গভর্নমেন্ট থেকে কিন্তু ওইরকম ইম্পোজ করা লাগে না, দে একটা হেলথ সেন্স ডেভেলপ করে, they become more conscious, they become more aware of the situation. So শ্রীলঙ্কাতে যেভাবে আমাদের সঙ্গে থাকুন, আমি এই পর্যায়ে, আপনি তো বললেন এই কনসাসনেস গুলোর কথা, বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশনটা আমরা কতটুকু এটাকে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখি রাস্তায়, যদিও লকডাউন করা হয়েছে, আপনি জানেন যে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে বাংলাদেশকে, ঢাকা শহর সহ অন্যান্য জায়গাকে, কিন্তু খুব কত সংখ্যক মানুষ আসলে মানছে সে বিষয়ে আসলে এখনো সন্দেহ কিছুটা থেকে যায়। ডক্টর মেহরান, আমি একটু আপনার কাছে এই পর্যায়ে একটু জানতে চাইবো যে আমরা জানি যে বেশ কিছু ইম্পর্টেন্ট জোন ঢাকাকে অলরেডি আপনার লকডাউনের আন্ডারে ফেলা হয়েছে, এরপরেও দেখা যাচ্ছে যে এই যে যেটা বলছিলাম আমি, যে লকডাউনটা কতটুকু মানছে এবং সাধারণ মানুষের মধ্যে কতটুকু সচেতনতা রয়েছে এই বিষয়ে তো অভাব রয়েইছে। এবং আরেকটা জিনিস আপনি আমাদেরকে বলবেন যে এত ফ্রন্টলাইন ফাইটাররা যে এফেক্টেড হচ্ছে, আপনি জানেন অনেক বড় বড় অ্যাসেট আমাদের দেশের কিন্তু অলরেডি শহীদ হয়ে গেছেন, এই প্রসঙ্গে যদি কিছু বলতেন আমাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ তেরিন আপনার কোয়েশ্চেনের জন্য। আসলে আমাদেরকে ট্রেডিশনাল কথার বাইরে কিছু জিনিস চিন্তা করতে হবে এখন। লাইক আমরা কিন্তু এক একবার ওয়ার্ডটা এক একভাবে বলছি, কখনো বলছি যে এটা লকডাউন, কখনো বলছি সাধারণ ছুটি। তো আমাকে আগে বুঝতে হবে দুইটার মধ্যে ডিফারেন্স। আর মানুষ মানছে না এই কথাটা আসলে আমি ওইভাবে বলবো না, বিকজ আপনাকে যে কোনো একটা জিনিস চুজ করতে হবে, মানাতে হবে, মানুষ সচেতন হবে, মানুষ মানবে, মানুষ কেন মানছেন, এগুলি আসলে কোয়েশ্চেন এখন ইমপ্র্যাকটিক্যাল। কারণ জিনিসগুলো হচ্ছে মানুষকে মানাতে হবে, না মানালে তারা মানবে না, হুইচ ইজ ভেরি মাচ ইয়ে। কারণ আপনি দেখেন, আপনি জোনে ভাগ করলেন ঠিকই, বাট আপনি ওই জায়গায় দোকান খোলা, তো যে দোকানের কর্মচারী তাকে আসতে হবে, সে জায়গার অফিস খোলা, তার তো অফিস থেকে তাকে ছুটি দিচ্ছে না, বা সে জায়গার ব্যাংক খোলা, তো আপনি কিভাবে এই জোনটাকে আপনি মানে ইমপ্লিমেন্ট করবেন, সেটা আসলে এখন প্র্যাকটিক্যালি ইয়ে। আর আমি আসলে বলবো যে মানানোর খুব ভালো একটা এক্সাম্পল, যেমন অনেকে এক্সাম্পল দেয় ভিয়েতনামে। ভিয়েতনাম চাইনিজ বেল্টের যারা পিপল আছে তাদের আসলে নেচার, বা আমি জানি আপনিও ভিয়েতনামে গিয়েছেন, আমিও 2-3 বার গিয়েছি, আসলে চাইনিজ বেল্টের মানুষগুলো একটু অন্যরকম। তো তাদের সাথে আমাদের কম্পেয়ার না করলাম, হয়তো ভিয়েতনাম আমাদের থেকে অনেক বেশি ইকোনমিক্যালি সলভেন্ট যদি আমরা বলি। আমরা খুব ভালো একটা এক্সাম্পল দিতে পারি নেপাল। নেপাল আপনি দেখেন, নেপাল কিন্তু ইকোনমিক্যালি খুব একটা সলভেন্ট না, এবং আপনার লিটারেসি রেটও খুব আহামরি কিছু না, আমি বলবো যে আমাদের চেয়ে কম হবে তাদের লিটারেসি রেট। অথচ তাদের কিন্তু এই পর্যন্ত, ইফ আই এম নট রং, কোভিডে আমার মনে হয় 3 থেকে 4 জন মানুষ মারা গিয়েছে। হ্যাঁ, তো ওরা যেটা করলো যে প্রথম যেদিন ওদের কেস ডিটেকশন হলো, দ্যাট ইজ মার্চের কোনো একটা লেট স্টেজে, তো তারা পুরোপুরি কারফিউ দিয়ে দিল, কারণ তারা জানে তাদের লিমিটেড রিসোর্স, লিমিটেড হেলথ সিস্টেম। তো এই ধরনের ইমপ্লিমেন্টেশন গুলো এখন দরকার। আমার মনে হয় জোনটা যদি মানে জোন যেভাবে ভাগ করা হলো সেটা যদি প্রপার ইয়ে করে যে মানে গভর্নমেন্ট থেকে, বা তাহলে এটা সুফলটা আমরা পাবো। আর আদারওয়াইজ এটা সুফলটা পাওয়া আসলে জাস্ট এটা কথার কথাই থাকবে, এটা সুফলটা পাওয়া আমাদের জন্য আসলে অনেক কঠিন হবে। আর আমাদেরকে এটাও বুঝতে হবে আসলে যে আমরা
একা গভর্নমেন্টের দোষ দিয়েও এটা আসলে জি লাভ নেই অবশ্যই গভর্নমেন্ট আমাদের জনসচেতনতাটাকে আসলে বৃদ্ধি এক্স্যাক্টলি করতে হবে। এখন যে সিচুয়েশনটা আমরা বিলং করছি, ডক্টর মেহরান আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি এই পর্যায়ে একটু জাপানের পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে চাইবো। আমরা আসলে কথা বলছিলাম আজকে যে অনুষ্ঠানটি নিয়ে, বিশ্ব মহামারী দেশ ও বিদেশ। তো আমাদের সঙ্গে একজন গেস্ট জয়েন করেছেন, ইতিমধ্যে একজন চিকিৎসক জয়েন করেছে, ডক্টর উষা সাইদ আছেন আমাদের সাথে। ডক্টর উষা সাইদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আমরা কথা বলছিলাম যে বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনি ইতিমধ্যে শুনেছেন ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছেন যারা। আপনি যদি একটু আমাদেরকে জাপানের বর্তমান পরিস্থিতিটা সম্পর্কে একটু বাকিবহল করতেন। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, টিউন। এখন জাপানের পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই নর্মালে চলে এসেছে। তারপরে আমরা সেকেন্ড ওয়েভ যেটা নিয়ে কথা বলা হচ্ছে, তো ওইটা নিয়ে আমাদের গভর্নমেন্ট থেকে আমাদেরকে সেই ব্যাপারে সাবধান থাকার জন্য এখন থেকে বলা হচ্ছে। আর আমাদের এখানে আগের যে যেটা নিউ কেসেস যেটা হয়েছে সেটা অনেক কমে এসেছে আগের থেকে। কিন্তু যেহেতু লকডাউন, আমাদের ঠিক লকডাউন না এখানে, যেহেতু জাপানের রুলে আছে যেটা লকডাউন এখানে করা যায় না, তো আমাদের স্টেট অফ ইমার্জেন্সি দেওয়া হয়েছিল। তো সেটা আমাদের মার্চের শেষে, সরি, এটা এপ্রিলের শেষ থেকে যেটা উঠিয়ে দেওয়া হলো। তো তখন থেকে নর্মাল হয়েছে সবকিছু। তারপরও যেমন আমার হাজবেন্ডের অফিসে যেটা করা হচ্ছে যে বাই রোটেশন করে এখানে অফিস করা হচ্ছে, যে সবাই একসাথে অফিসে গ্যাদারিং করছে না, 100% এর মধ্যে 20% যাচ্ছে। তো উইকে 2 দিন করে এরকম অফিস করা হচ্ছে। আর যেসব মার্কেট বা সুপার মার্কেট গুলো আছে বা হসপিটাল, তা আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসেবে একটা ডেন্টাল ক্লিনিকে জব করছি। তো আমি ইমার্জেন্সির সময় গিয়েছি, বাট রেগুলার আমার যেতে হয়নি, কারণ ওই সময় আমরা চেষ্টা করেছি যে ফোনে অথবা অন্য কোনো টেলিমেডিসিন কি রয়েছে না? টেলিমেডিসিন হ্যাঁ, ব্যবস্থাটা হ্যাঁ, রয়েছে। আচ্ছা, এই টেলিমেডিসিন। অনুষ্ঠানে ঠিক এই পর্যায়ে আমি জানিয়ে রাখতে চাই, আমাদের দেশেও কিন্তু এখন অনেক ডক্টর আছে, ডক্টর রাজ, ডক্টর মেহরান আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কিন্তু টেলিমেডিসিনের ব্যবস্থা করেছি এবং অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে, অনেক হসপিটাল থেকে নিজেরা উদ্যোগ নিয়ে হয়েছে, সরকারিভাবে হয়েছে টেলিমেডিসিনের ব্যবস্থা, যেখান থেকে কিন্তু 24/7 অনেক সময় রোগীরা স্বাস্থ্যসেবা পেয়ে থাকছে। আমি এই পর্যায়ে একটু তানজিয়া সিনহা আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু আন্ডারপ্রেনিউর হিসেবে রয়েছেন, আপনার ফ্যাশন বিজনেস রয়েছে, পাশাপাশি অন্যান্য বিজনেসের সাথে আপনি জড়িত আছেন। আমি জানি যে আপনি কোভিড-19 এর যে আপনার ভলান্টারি কাজে অংশগ্রহণ করেছেন, যাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আপনি বরঞ্চ আপনি আরো ভালো বলতে পারবেন। এই ডিটেলস বিষয়টা সম্পর্কে কি একটু আমাদেরকে জানাবেন কিনা, যে কি করছেন এখন আপনি বর্তমান পরিস্থিতিতে? শোনা যাচ্ছে আমাকে? সরি। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। Thank you very much, Dr. Tehreen. So আমাদের যখন লকডাউন ঘোষণা করলো, তার ঠিক 2 দিন পরে they have announced যে গভর্নমেন্ট থেকে ইউকেতে they have announced that তাদের almost 220,000 volunteers দরকার to support এখানকার national health service. So ওই রাতের মধ্যে, even I was also one of the first person to actually sign up for or express our interest to volunteer. ওই রাতের মধ্যে 1 million মানুষ actually responded to that Prime Minister's calling. So ওরা খুবই খুশি হয়ে ওরা 750,000 মানুষকে সাইন আপ করে ফর ভলান্টিয়ার্স। সো ওখানে 3টা ধাপ আছে ভলান্টিয়ারিং এর জন্য। একটা হচ্ছে আপনি যারা NHS এ কাজ করছে তাদের সাথে, প্লাস কোভিড এফেক্টেড যে রোগী যারা একা এখানে থাকে, যেটা ডক্টর রাজ বলছিলেন যে এখানে সোশ্যাল মিক্সচার বা সোশ্যালাইজিংটা খুব বেশি না, কারণ অনেকেরা দেখা যায় তাদের বাবা মার থেকে দূরে থাকে বা বাচ্চা কাচ্চার থেকে অনেক দূরে আরেকটা শহরে থাকছে। সো তারা একা সেলফ আইসোলেশনে তাদের যেতে হচ্ছে। সো তাদের জন্য আপনি অ্যাজ আ ভলান্টিয়ার তাদেরকে হেল্প করতে পারেন, যেরকম তাদের বাজারটা নিয়ে আসা বা তাদের বিলস পে করা, বা তাদের যদি বাসায় কোনো পেট থাকে যেরকম বিড়াল, কুকুর বা হোয়াট এভার, তাদেরকে ভলান্টিয়ারি করে টেক কেয়ার করা। সো এটা হচ্ছে একটা স্টেপ। আরেকটা স্টেপ হচ্ছে যারা খুব একটা বৃদ্ধ না বা দে আর নট ভেরি হেল্পলেস,
তাদের জন্য আপনি তাদেরকে ফোন করে, বা আপনি যদি সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে চান বা বাসা থেকে আপনি নিজে না বের হতে চান, অ্যাজ আ ভলান্টিয়ার আপনি ফোন করে তাদেরকে চেক করতে পারেন। এবং তাদের যদি কোনো সার্বিকভাবে তাদের যে এসেনশিয়াল সার্ভিস গুলোকে প্রোভাইড করা, ডেফিনেটলি এটা একটা মহৎ উদ্যোগ তো সরকারের পক্ষ থেকে, এবং আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন সেটাও অনেক বড় ব্যাপার। আমি এবার একটু আপনার বিজনেস প্রসঙ্গে জানতে চাইবো যে আপনি সহ আরো যারা রয়েছে এন্টারপ্রেনারশিপে রয়েছে, ছোট বড় মাঝারি ধরনের বিজনেস করছেন, তাদের এই করোনা পরিস্থিতিটা কতটুকু বিজনেসে হ্যাম্পার করেছে একটু যদি বলতেন আমাদের। এখানের ইকোনমিককে খুবই হ্যাম্পার করেছে কোভিড-19, বাট সবাই ছোট স্মল বিজনেসেস অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ বিজনেসেস সবাই খুব অ্যাক্টিভলি অনেক কিছু অ্যাডাপ্টও করেছে। অফকোর্স সরকার থেকে অনেক হেল্প আসছে ফাইন্যান্সিয়ালি, বিকজ এখানে ট্যাক্স পেয়ারদের মানিটা ইজ ভেরি অ্যাকাউন্টেড বাই দ্য গভর্নমেন্ট, সো ট্যাক্স পেয়ারের মানি দিয়ে সবাইকে আর কি হেল্প করা হয়েছে। সবাই খুবই অ্যাক্টিভলি দেখা গেছে অনলাইন প্ল্যাটফর্মসে যোগদান করেছে, তারপর হচ্ছে তারা অনলাইন সেলস করা স্টার্ট করেছে, তারপর তারা প্রমোশনস, অনেক ইভেন্টস যেগুলো ছিল সেগুলাকে তারা অনলাইনে নিয়ে যাওয়া, এগুলো সবকিছুর মধ্যে দে হ্যাভ ভেরি অ্যাক্টিভলি অ্যান্ড স্পিডলি পার্টিসিপেটেড। সো দেখা গেছে যে ইভেন রেস্টুরেন্টস বা যেটা কি বলা হয় এখানে পাবস, সো এরাও দেখা গেছে যে দে হ্যাভ টু ক্লোজ ডাউন পিপল টু কাম ইন, বাট দে হ্যাভ ফাউন্ড আউট অ্যান অল্টারনেটিভ যেভাবে তারা আর কি লোকজনদেরকে সার্ভ করতে পারে, এটার আর কি they have taken উদ্যোগ। and so খুব বড় একটা এফেক্টেড থেকে বা খুব বড় একটা ক্রাইসিস থেকে they could cut themselves down, যেটা আর কি was because of their fast adaptability or adaptation এর জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে চলে এসেছে, আমি সবাইকে প্রশ্ন করব, তবে আমরা চাইবো যে একটু উত্তরটা সংক্ষেপে যদি আমরা দিতে পারি। আমি এই পর্যায়ে একটু কানাডাতে চলে যেতে চাই। আফরিন, আপনার কাছে আরো একবার জানতে চাইবো যে সোশ্যাল মোটিভেশনের জন্য আপনি অনেক ব্লগ করছেন আমরা দেখেছি, এবং ইনফ্লুয়েন্স করছেন। আমরা রিসেন্টলি একটা ঘটনা বেশ আমাদেরকে হতচকিত করে দিয়েছে যে একজন সুপারস্টারের সাডেন যে একটা ডেথ ইস্যু ছিল। তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? কেন এরকমটি হতে পারে বলে আপনার মনে হয়? এই মেন্টাল হেলথের সাথে কি সম্পর্ক থাকতে পারে যদি একটু বলতেন। এটা আসলে ডিরেক্টলি রিলেটেড টু মেন্টাল হেলথ। কেউ যখন নিজের লাইফটা শেষ করতে চায়, ইটস বিকজ সে আর কোনো হোপ পাচ্ছে না লাইফ থেকে। তো এখন এই করোনার জন্য আরেকটা জিনিস যেটা হয়েছে, আমরা তো বের হতে পারছি না বাসা থেকে, সো উই হ্যাভ লিমিটেড ইন্টারাকশন উইথ পিপল, অ্যান্ড ইটস অ্যাফেক্টিং নর্মাল হেলদি পিপল হু আর ইন দেয়ার নর্মাল হেলদি স্টেট অফ মাইন্ড। তাদেরই এটা এফেক্ট করছে খুব বাজেভাবে। মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে এতদিন বাসার ভিতরে থাকতে থাকতে। তো তার মধ্যে যে অ্যাক্টরটার কথা আপনি বলছেন, হি ওয়াজ সাফারিং ফ্রম আ লট অফ মেন্টাল হেলথ ইস্যুস। সো আই থিঙ্ক দুটা মিলে জিনিসটা ওনার জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছিল টু টেক ইট অল ইন, বিকজ আমাদের সাউথ এশিয়ান সোসাইটিতে আনফরচুনেটলি আমরা মেন্টাল হেলথকে বেশি ইম্পর্টেন্স দেই না। কেউ যদি কোনো সাইকিয়াট্রিস্টও দেখায়, সেটা নিয়েও অনেক হাসি ঠাট্টা হয়, বাসার ভিতরে কথাবার্তা হয়। তো এগুলো আসলে আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এই কোভিড-19 কিন্তু অনেক রকম প্রবলেম হচ্ছে, ইমোশনাল অ্যাবিউজ, ডোমেস্টিক অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ। এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে এই সময়টাতে। জি, ধন্যবাদ আপনাকে। আমাকে কি তাজিন, আপনি শুনতে পাচ্ছেন? তাজিন কি আছেন আমাদের সাথে? আচ্ছা, আমি এই পর্যায়ে তাহলে একটু ডক্টর রঞ্জন দাস আপনার কাছে যাব। আমি এটা একটু জানতে চাই আপনার কাছে যে আপনি যেটা বলছেন যে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা হয়েছে দেখে এতদিন কিছুটা হয়তো কমের দিকে চলে এসেছে, তো আমরা হয়তো সেকেন্ড পিকের জন্য হয়তো ওয়েট করছি না, আবার করতেও পারি, এরকম একটা সিচুয়েশন। তাহলে আমরা কি এটা বলতে পারি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার পাশাপাশি আমাদের এই মুহূর্তে অনিবার্যভাবে ভ্যাকসিনেশনটা আমাদের আবিষ্কার হওয়াটা খুবই জরুরি? আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন যদি একটু বলতেন। ওকে, এটা খুব ইন্টারেস্টিং, কারণ আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন বিভিন্ন খবর ভ্যাকসিন সম্বন্ধে। হ্যাঁ, পৃথিবীর মোটামুটি 80টা কোম্পানি ট্রাই করছে, ট্রায়াল বিভিন্ন, সবই ভ্যাকসিনের ট্রায়াল আপনার 3টে স্টেজে হয়, তো সবই ওই মাঝামাঝি স্টেজে আছে। হ্যাঁ, যেখানে
আশার কিছু কিছু আমরা ডেটা পেয়েছি, বাট নাথিং ইজ কনক্লুসিভ, নাম্বার ওয়ান। হ্যাঁ, নাম্বার টু হচ্ছে এই ভ্যাকসিনটা বেরোলে এটা সম্পূর্ণভাবে ডিজিজটাকে প্রতিশোধ করবে, মানে প্রতিষেধক হিসেবে হবে না, এর ডিউরেশনটা কমাবে, এর মর্টালিটি কমাবে, এগুলো কিছুই কিন্তু এখন আমরা কনক্লুসিভ এভিডেন্স পাইনি। সবই এগিয়ে যাচ্ছে। ভালো খবর হচ্ছে যে প্রচন্ড, মানে আমার মনে হয় এটা হচ্ছে একমাত্র ওয়ান অফ দ্য কন্ডিশন পৃথিবীতে যার জন্য একসাথে পৃথিবীর প্রত্যেকটা দেশ চেষ্টা করছে কিছু করতে। তো আশা করা যায় কিছু বেরোবে। এখন অব্দি পজিটিভ নিউজ আছে, অনেক অনেক ডেটাই পাওয়া গেছে, কিন্তু ওইগুলো যদি ভালো করে দেখা যায় যে আর একটু আমাদের ওয়েট করতে হবে, স্পেশালি দ্য থার্ড স্টেজ, যেখানে এই অ্যান্টিবডি যেগুলো তৈরি হয়েছে বিভিন্ন দেশে, সেটা কি সত্যি প্রতিষেধক হিসাবে কাজ হবে কি হবে না হিউম্যান বিংস এর জন্য। এবং আনফর্চুনেটলি সংক্ষেপে বলি, এই ভ্যাকসিন ট্রায়ালের লাস্ট স্টেজে কিন্তু মানুষকে ইনফেক্টেড হতে হবে ন্যাচারালি, এদের কোনো ইনজেক্ট করে ভাইরাস দেওয়া হবে না। হ্যাঁ, এটা এথিক্স কমিটি কোনো অ্যাপ্রুভ করবে না। তো আপনাকে ন্যাচারালি ইনফেক্টেড হতে হবে। তাই ইনফেক্টিভিটি রেট যদি কম থাকে, আর ভ্যালু যদি কম থাকে, সেইটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার যে একসাথে অতজন লোক কতদিন ইনফেক্টেড হবে সেটা দেখার। জি, ধন্যবাদ আপনাকে। আমাকে কি তাজিন আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। তুই you guys can hear me now, right? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা একেবারেই। আপনি যেটা আমাদেরকে বলেছিলেন অনুষ্ঠান শুরু করার আগে, আপনার সাথে আমার একটু কথা হয়েছিল এই বিষয়ে, যে এখন আপনাদের ওখানে সামার ভ্যাকেশন চলছে এবং বাচ্চাদেরকে আপনার প্রপার প্রিকশন নিয়ে আপনারা বের করতে পারছেন। কি কি গভর্নমেন্ট থেকে আপনাদের স্বাস্থ্যবিধিগুলো এসেছিল এবং কিভাবে আপনারা এটা মেনটেন করছেন একটু যদি বলতেন আমাদেরকে। আমাদেরকে গভর্নমেন্ট থেকে ইন দ্য ফার্স্ট স্টেজেস দে হ্যাড সেড দ্যাট শুধু 5 জন কিংবা 6 জন একটা ফ্যামিলির মধ্যে যেটা ম্যাক্সিমাম নাম্বার হয়, ওই কয়জন একসাথে গ্যাদার করতে পারবে। তার 2 সপ্তাহ পরে ওরা বললো আচ্ছা আমরা গ্রুপটাকে এক্সটেন্ড করব কে 20 পিপল। এখন ওরা বলতেছে যেরকম 100 পিপলের যদি একটা গ্যাদারিং করতে চাও ওটা করতে পারো, কিন্তু বাইরে খোলা জায়গায় করতে, তাহলে যেন আমাদের ইনসাইড যে সার্ফেসেস গুলো থাকে, যেরকম বাসার মধ্যে মেহমান দাওয়াত দিলে তো ওরা সোফা টাচ করবে, তাই না, থালা বাসন এইসব। তো প্রিকশনস দিছে দ্যাট হ্যাং আউটটা বাইরেই করার চেষ্টা করো। আজকে আমি হচ্ছে ফার্স্ট টাইম বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি, তো ওইটার মধ্যে আমি আপনাদেরকে যদি চান আমি আপনাদেরকে দেখাই। আই মেড এটা হচ্ছে আমার ইমার্জেন্সি ব্যাগ। তো এটার মধ্যে মাস্ক তো হচ্ছে আমাদেরকে বলছে দ্যাট when you're one on one সামনাসামনি তখন মাস্ক পরে বাচ্চাদেরকেও খেলতে দাও। একটা জিনিস নিশ্চিত করছে যে বাচ্চারা যখন খেলতেছে ওদেরকে মাস্ক পরে দৌড়াতে দিবে না, বিকজ বাচ্চারা গুলা ওরা বলতেছে যদি মাস্ক পরে দৌড়ায় তখন শ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে। তো বাচ্চাদের মাস্ক আছে, বাচ্চাদেরকে আমরা বলেছি যে যখন তোমরা চুপ করে বসে একটা সার্কেলে বসে খেলবা কিংবা পুতুল পুতুল খেলতেছো কিংবা এরকম একটা কিছু জিনিস, তখন তোমাকে মাস্ক পরতে হবে। তুমি যদি তোমার বান্ধবীর হ্যান্ডটা শেক করো, যেটা আমরা ডিসকারেজ করেছি, দ্যাট হ্যান্ড শেক করা যাবে না। হ্যান্ড শেক করলে কার হাতে ভাইরাস আছে আমরা জানি না কিভাবে ছড়াবে। তো এখন বাচ্চাদের জন্য এই ছোট ছোট, ওরা তো বাচ্চা, বড় তো কি বলি হ্যান্ড স্যানিটাইজার ওরা ইউজ করতে চাবে না, তো ওদের জন্য এরকম করে কিউট করে ছোট হ্যান্ড স্যানিটাইজার আমরা কিনছি, যে আচ্ছা তুমি যদি কারো গা ধরো কিংবা কিছু একটা জিনিস ধরো বাইরে, তোমাকে স্যানিটাইজ করতে হবে। তো আমাদেরকে এখানে ওহাইওতে আসলে এই 2টা প্রিকশন দিছে। ওহাইওর পপুলেশনটা অনেক স্প্রেড আউট, সো আমরা নিউ ইয়র্কের মতো এত ইনফেকশন রেটটা ফেস করি নাই, বিকজ সবার বাসা দূরে দূরে, মানুষগুলা এত কাছাকাছি একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে থাকছে না। তো ডিজিজের স্প্রেডটা ওহাইওতে হয়েছে, বাট এত খারাপ ভাবে হয় না। সো দে আর টেলিং আস দ্যাট বাচ্চাদেরকে নিয়ে যাও, বাট মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখো যে I have to be aware of my surroundings. I have to be aware যে আমি কি জিনিসটা টাচ করতেছি। অনেক মানুষ নিজেদেরকে প্রোটেক্ট করতে চায় না, বাট আমাদেরকে আগে নিজেদের প্রোটেকশনটা ফার্স্ট করতে হবে। সো ফার আমাদের এটাই মটো এখানে, that protect yourself, make sure you're going out prepared with everything that you need, and rest you have to pray and do the best you can. That's the way Ohioans are treating it right now. জি, ধন্যবাদ আপনাকে। আর পাশাপাশি আরেকটু ছোট্ট করে যদি বলে দিতেন যে আমি জানি যে আপনি হাই রিস্ক জোনের মধ্যে, মানে হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে গেছেন, তো সেক্ষেত্রে আপনি পার্সোনাল প্রোটেকশন গুলো নিচ্ছেন, আপনি যদি একটু বলতেন আমাদেরকে। আমার জন্য যে প্রোটেকশনটা আমরা নিয়েছি, আমরা ফ্যামিলি, আমি আর আমার হাজবেন্ড বসে ডিসাইড করেছি। আমার হার্ট ফেলিয়ার আছে, তো আমি তো ভেরি হাই রিস্ক গ্রুপে। So আমরা ডিসাইড করছি that he will only be the one until today to have gone out. তো গ্রোসারি স্টোরে যেতে হলে, ওষুধ উঠাতে হলে আমার জামাইয়ে যাচ্ছে, because he's the healthiest one out of the two of us. ও যখন যাচ্ছে ও তখন মাস্ক পরে যায়, গ্লাভস পরে যায়,
অ্যান্ড বাসায় এসে সবকিছু আমাদের লন্ড্রি রুমটা আলাদা, ওইখানে সবকিছু জাস্ট রোপ করে তারপরে বাসার ভিতরে জিনিস নিয়ে আসছে। যে ওষুধপত্র আমরা বাইরে থেকে আনতেছি, আমাদের কাছে থ্যাঙ্কফুলি উই গট দ্য ক্লোরক্স ওয়াইপের অ্যান্টিব্যাকটেরিয়াল যে ওয়াইপ গুলো আছে না, ওগুলো আমরা শুরুতেই নিয়ে নিছি। তো it was easier for us to wipe everything down. So my husband has been doing that, and he's really taken the lead on this, and I'm very thankful that at least one of us is healthy. তাছাড়া তো হচ্ছে দুইজনাই অসুস্থ হতাম। সুস্থতা এবং সার্বিক সুস্থতা কামনা করছি। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি এই পর্যায়ে আফতাব রাজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি কি বুঝতে পারছেন আমাদেরকে? মনে হচ্ছে একটু জি জি, ধন্যবাদ। আমাদেরকে ডক্টর রঞ্জন দাস বলছিলেন অলরেডি ভ্যাকসিনেশন নিয়ে কিছুটা কথা আমরা বলেছি, তবে আমাদের দেশে যে পরিস্থিতিটা, আমাদের অনেক ক্রাউডের একটা এরিয়া, চাইলেও কিন্তু অনেক সময় আমরা পারি না একটু দূরে দূরে স্ক্যাটার্ড হয়ে থাকতে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য হার্ড ইমিউনিটি কতটা ব্লেসিং আনতে পারে এবং কি পর্যায়ে আমরা আছি, যদি একটু বলতেন আমাদেরকে। It's a very good question, Theorin. Herd immunity. তার আগে আমি একটু তাজরিনকে I want to congratulate her. She was very courageous. I mean, she volunteered হিসেবে she joins. It's really, I'm feeling really good. And again, congratulate Tazreen. যেটা Theorin বললো যে, thank you. যেটা ডক্টর রঞ্জন বললেন, তেহরিন বললো, তানজিয়ার কথা বলছিল। জি, তানজিয়া, হ্যাঁ, UK তানজিয়া, হ্যাঁ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা আসলে আমাদের জন্য, আমাদের দেশের মেয়ে, আমাদের গর্ব যে এরকম একটা ভলান্টিয়ার কাজের মধ্যে উনি আছেন, এবং অবশ্যই আমাদের ভালো লাগছে। জি, ডক্টর রাজ, আপনি বলছিলেন। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে তুমি যেটা বললে যে হার্ড ইমিউনিটি, ইটস রিয়েলি আ ব্লেসিং ফর আস। এবং we saw that UK, ইউনাইটেড স্টেটস, কানাডাটা অতটা না, বাট UK, ইউরোপে ওরা যখন পিকে ছিল, দ্য মর্টালিটি রেট, মানে মৃত্যু হার কিন্তু অনেক বেশি ছিল। যদি আমরা তখনকার সিচুয়েশন আমরা চিন্তা করি, USA তে কিন্তু যখন দে আর এট দ্য পিক, তখন কিন্তু দ্য মর্টালিটি ছিল অ্যারাউন্ড 12.6%। লন্ডনে ওরা যখন পিকে ছিল, মর্টালিটি রেট সো ফার আই ক্যান রিমেম্বার ওয়াজ অ্যারাউন্ড 13%। ইটালি, ইউরোপিয়ান কান্ট্রিজ, ইট ওয়াজ 14% when they were at peak. বাট আমাদের কিন্তু ফরচুনেটলি বিকজ অফ দিস হার্ড ইমিউনিটি, এবং অনেকে বলছে যে আমাদের ক্রস ইমিউনিটি একটা ব্যাপার আছে, যে এখানকার লোকজন কিন্তু দে সাফার ফ্রম মানে মাল্টিপল অ্যাটাক অফ ফ্লুজ, এবং এই ফ্লু গুলা অ্যাটাকের পরে দে ডেভেলপ অ্যান্টিবডি, এবং দিস অ্যান্টিবডিজ একটু পার্শিয়াল প্রোটেকশন দিচ্ছে এগেইনস্ট দিস COVID-19. These are all the theories, but আসলে প্র্যাকটিক্যালি কিন্তু দেখা যাচ্ছে যে though we are in the peak, কিন্তু আমাদের so far alhamdulillah mortality rate is around 3.5%. আমি জানি না how far we can control this. এখানে কিন্তু এটা এই herd immunity plays a very big role. আরেকটা কথা আমি বলতে চাইছি, ইমিউনাইজেশন, যেটা ডক্টর রঞ্জন বললেন, ইমিউনাইজেশন ইজ দ্য অনলি হোপ। কারণ আমাদের COVID-19 এর কিন্তু কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ কিন্তু স্পেসিফিক এখনো ওরকম ইফেক্টিভ হয়নি। So the vaccination is the only thing we can protect us from COVID pandemicity. But আরেকটা ব্যাপার আমাদের দেশে একটু প্রবলেম হচ্ছে যে ইমিউনাইজেশন, যেটা বেসিক EPI, হ্যাঁ, ইমিউনাইজেশনটা কিন্তু এখানে ডিলে হয়ে যাচ্ছে। The parents are not interested to coming out with the kids to go for the vaccine. এইটা যদি ডিলে হয়ে যায় because of the scaredness of COVID, if the parents do not go to the vaccine center to push the vaccines, তাহলে কিন্তু আদার যে ডিজিজ গুলো আছে, যেগুলা কিন্তু বাংলাদেশ খুব সাকসেসফুলি, WHO কিন্তু বাংলাদেশকে খুব সাকসেসফুলি বলা হয়েছে যে they control the other epidemic diseases like polio, tuberculosis, chickenpox, এইগুলা কিন্তু আবার ফ্লেয়ার আপ করতে পারে যদি আমরা ভ্যাকসিনেশনটাকে একটু ডিলে করে ফেলি। সুতরাং এই ব্যাপারে কিন্তু আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস গ্রো করতে হবে, যেন কোভিডকে স্কেয়ার্ড করে আমরা যেন ভ্যাকসিন গুলোকে স্কিপ না করি। আরেকটা যেটা তেহরিন বললো যে মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিশেষ করে কিডস, দ্য চিলড্রেন, দে লাইক টু গো আউট, দে লাইক টু প্লে অ্যারাউন্ড, they like to mix with their friends, they are not attending the school now, so they are completely locked down in the home, so they are under very much mental stress. So the stressful situation থেকে কিন্তু আমাদের বাচ্চাদের how to handle, how to help them to cope up with this situation, এখানে কিন্তু mental health matters a lot. So the mental health টাকে কিন্তু আমাদের এখন একটু সারফেসে নিয়ে আসতে হবে। Unfortunately যেটা এখন talk of the
বলা যেতে পারে কান্ট্রি অর টক অফ দ্য এশিয়ান পিপলস এর মধ্যে যে অ্যাক্টর যে সুশান্ত যে সুইসাইড করলো, এটা কিন্তু ভেরি ট্রাজিক। কিন্তু এখানে কিন্তু সিনিয়রিটি ইজ ডিফারেন্ট। সুশান্তের যে কো আর্টিস্ট মনোজ তেওয়ারি, উনি একটা কমেন্ট করেছেন যে ডোন্ট সেলিব্রেট দ্য ফেলিয়ার অফ ইউর ফ্রেন্ডস, ডোন্ট সেলিব্রেট দ্য ফেলিয়ার অফ ইউর কলিগ। কতটা প্যাথেটিক যে বলা হচ্ছে যে সুশান্তের লাস্ট 2-3 ফিল্মস ওয়াজ নট ডুইং ওয়েল, সেখান থেকে হি ওয়াজ ইন ডিপ্রেশন। দ্য লাস্ট 2-3 ফিল্মস ওর কিন্তু ওরকম বক্স অফিসে ক্লিক করেনি, এবং এই যে তার বক্স অফিসে ক্লিক করেনি, এতে আবার সুশান্তের যারা কম্পিটিটর, দে এনজয় ইট, দে থ্রো এ পার্টি। এইটা রিয়েলি সো শকিং। এটা আসলে খুবই আনএক্সপেক্টেড, এবং আমি এটা একটু আপনাদের বলতে চাই, আপনারাও জানেন অবশ্যই যে আমরা এটা নিয়ে কিন্তু কাজ করছি, অনেক বাংলাদেশে অনেক এনজিও রয়েছে এটা নিয়ে কাজ করছে, যে এই করোনা পরিস্থিতিতে যে সামাজিক সম্প্রীতি এবং মানবিক গুণাবলী যে আপনার বিকাশ করাটা কতটা গুরুত্বপূর্ণ, যে একজনের প্রতি আরেকজনের মিনিমাম টুকু হিউম্যানিটি বা সিম্প্যাথি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি নিয়ে আমি এই পর্যায়ে একটু ডক্টর মেহরান আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা এখন যে জিনিসটা ফেস করছি, ক্রমান্বয়ে আমরা কিন্তু ফেস করেই যাচ্ছি, যেটা বারবার বলা হচ্ছে যে অনেক সময় রোগীরা ফেরত যেতে হচ্ছে, আইসিইউ পাচ্ছে না ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। তো এই বিষয়টা আমি জানি আপনি সিটি হসপিটালে রয়েছেন, সিটি হসপিটালকে কি করোনা ডেডিকেটেড হসপিটাল করা হয়েছে কিনা সেটা আমাকে একটু বলবেন। আর এই বিষয়টা আসলে এতটা জটিল হয়ে গেছে, এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি আমাদের একটু যদি আলোকপাত করতেন। আচ্ছা, থ্যাংক ইউ আপনার কোয়েশ্চেনের জন্য। আমি সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার আগে করি যে আসলে আমি যেখানে কাজ করি এটা এখনো কোভিড ডেডিকেটেড হসপিটাল না, বাট দেয়ার ইজ এ ইউনিট ফর দ্য কোভিড পেশেন্ট সেপারেটলি আর কি, যেটা একটা গভর্নমেন্টের একটা নির্দেশনা বা নীতিমালা আছে যে 100 বেডের উপরে হলে যে হসপিটালগুলো আছে তাদের একটা আলাদা কোভিড এবং নন কোভিড ইউনিট থাকতে হবে পেশেন্টদের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, আমরা এখন দেখছি যে অনেকে আইসিইউ পাচ্ছে না, বা অনেকে যারা অন্যান্য ডিজিজ নিয়ে আছে, যেমন ক্রনিক ডিজিজ গুলো যারা আগে হাসপাতালে যেত তারা হসপিটালে বেড পাচ্ছে না। আসলে এই সিনারিওটা হচ্ছে না যে তা না, এটা তো আসলে বাস্তব, আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না। বাট এটার পিছনে কিন্তু এটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই বা এটা নিয়ে ইমপ্রুভ করতে চাই, তাহলে একটা আসলে সময় দিতে হবে। হ্যাঁ, কারণ আমরা জানি যে আমাদের আসলে মাথা পিছু যদি ডাক্তারের পরিমাণ ধরি তাহলে সেটা কম, সাথে সাথে নার্স বা টেকনিশিয়ান যদি ধরি সেটাও আরো কম, বা সাপোর্টিং স্টাফ যে করি ওই রেশিওটা আসলে যেটা থাকা উচিত তার চেয়ে অনেক কম। এই জিনিসগুলো একটা টেকনোলজিস্ট বলি, একটা নার্স বলি, বা একটা ডক্টর বলি, হোয়াট এভার, এটা তো আমরা 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাস বা 6 মাসের মধ্যে তৈরি করতে পারবো না। দেয়ার ইজ এ প্রসেস। সো এটা আমাদের একটা লেসন যে আমরা আসলে এই জিনিসগুলোতে আরো বেশি মনোযোগী হতে হবে ফর দ্য ফিউচারে যদি এরকম কোনো ক্রাইসিস আসে বা প্যান্ডেমিক আসে, সেটার জন্য আপনি খুব ভালো করে জানেন যে আমাদের দেশে আসলে 18-20 কোটি মানুষের জন্য কতখানি অল্প সংখ্যক ভেন্টিলেটর বা আইসিইউ সাপোর্ট রয়েছে। আমি খালি কোভিড এর জন্য বলছি না যে কোভিড এর আইসিইউ দরকার, অন্যান্য পেশেন্ট যারা আছে তাদেরও তো এখন আইসিইউ প্রয়োজন। যেমন একটা স্ট্রোকের পেশেন্ট বলি, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলি, একটা এমআই বলি, একটা মানে কিডনি পেশেন্টের যখন কমপ্লিকেশন, অনেক কিছুর জন্য। তা আসলে শুধু কোভিড পেশেন্টরা যে সাফার করছে তা না, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে অন্যান্য ক্রনিক ডিজিজ যারা ভুগছে তারাও সাফার করছে। তো হোপফুলি ইনশাল্লাহ এবার আমাদের স্বাস্থ্য খাতে আমরা দেখেছি যে বাজেটের পরিমাণটা বাড়ানো হয়েছে। সো ইনশাল্লাহ গভর্নমেন্ট এটার দিকে ফিউচারে আরো বেশি মনোযোগী হবে। গ্র্যাজুয়ালি আই এম হোপফুল যেটা আস্তে আস্তে ডেফিনেটলি ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। জি, আমরাও সেটি আসলে আশাবাদী। আমি অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু ডক্টর উষা সাইদ আপনার কাছে শেষ প্রশ্নটি করতে চাচ্ছি। আপনি জাপান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো আমরা প্রথম থেকেই একটা জিনিস দেখেছি যেটি লক্ষণীয়, যে জাপানে কিন্তু ঠিক সেইভাবে আমরা মরবিডিটি বা মর্টালিটি কোনোটাই কিন্তু দেখিনি, যদিও এবং আপনি যেটা বলছেন খুবই আশ্চর্য হওয়ার মতোই বিষয়, যে লকডাউন কিন্তু আপনাদের ওখানে দেওয়ার নিয়ম নেই এবং লকডাউন দেওয়া হচ্ছে না, শুধু ইমার্জেন্সি সিচুয়েশন অ্যালার্ট করা হয়েছে। এরপরও কি করে এই মর্টালিটি এবং মরবিডিটি রেটটাকে আপনারা নিয়ন্ত্রণের মধ্যে আনলেন, একটু যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, এটা আসলে আশ্চর্যের একটা বিষয়, কারণ আমরা চায়নার পাশের দেশই আমাদের জাপান। সো এফেক্টেড রেটটা কিন্তু এখানে আমাদের সবচেয়ে বেশি হওয়ারই কথা ছিল। তো এটা আমি বলবো যে আমরা এখানে অনেক বছর ধরে জাপানে আছি, তো আমরা এটা দেখে এসেছি জাপানিজদের মধ্যে কিন্তু অনেক আগে থেকে এই সোশ্যাল ডিস্টেন্সই বলেন বা হাইজিন মেনটেন করা, যেটা ওরা কিন্তু মাস্ক আমরা দেখি যে সারা বছরই ওরা মাস্ক ইউজ করে এই করোনা ভাইরাসের আগে থেকে। তারপর হাত হ্যান্ড ওয়াশ করা, যেটা তারপর হাত পরা ব্যাপারটা, যেটা এটা ওদের মধ্যে খুবই কম।
এটার কম কারণটা যার কি, মানে আগে থেকে মাস্ক কেন ইউজ করতো এরকমটা কি জানেন আপনি? জাপানে দেখা যায় প্রত্যেক বছরই কোনো না কোনো সিজনে আসলে ওদের ফ্লুটা একটু বেশি, লাইক যখন উইন্টার থেকে সামারে যায় তখন এখানে একটা ফ্লু এর কারণে বা ইনফ্লুয়েঞ্জা যেটা এটা একটু বেশি হয় ওই সময়টাতে এপ্রিল মের দিকে। তো এই সময়টা মাস্ক ওরা ইউজ করে, তো সারা বছরই দেখা যায় যে ওদের মাস্কটা ওরা সেই সাবধানতা অবলম্বন করার জন্য ওরা ইউজ করে। এরপর হাত ধোয়া, যেটা আমরা অনেকদিন থেকে দেখে এসেছি যে ঘরে ঢোকার পরেই ওরা হচ্ছে গিয়ে প্রথমে হ্যান্ড ওয়াশ করবে, মানে পুরো ফ্যামিলি সবাইকে মিলে সেটা তারা করেই থাকে সবসময়। তো আমি বলবো যে এটা ওরা আগে থেকে করে আসছে বলে, এবং ওরা এটা ওদের মধ্যে আমি এটা দেখেছি যে আমি নিজে সেফ থাকলে আমার দ্বারা অন্য কেউ অন্য কারোর মধ্যে জিনিসটা যাবে না। তো এই অ্যাওয়ারনেসটা ওদের মধ্যে আছে। আমরা অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু আদার্স মানুষের কথা চিন্তা করি না। তো ওদের মধ্যে সেটা না, ওরা মনে করে যে আমি যদি সেফ থাকি তাহলে আমার কারণে বা আমি যদি কোনোভাবে ইনফেক্টেড হয়ে যাই তাহলে আমার কারণে আরো 10টা মানুষ হচ্ছে ইনফেক্টেড হয়ে যেতে পারে। তো সেটা ওরা সবসময় চিন্তা করে। আর বাইরে যেটা দেখা যাচ্ছে যে স্কুলে বা সুপার মার্কেট গুলোতে এখনো কিন্তু ওরা গ্যাদারিংটা করছে না ওভাবে করে, এখনো মেনটেন করছে, যদিও ওদের রেট অনেকটাই কমে এসেছে, কিন্তু তারপরও আবার সেকেন্ড ওয়েভটা হতে পারে, এটা কিন্তু গভর্নমেন্ট থেকে এখন থেকে বলা হচ্ছে। তো সবাই এখন থেকে সাবধানতা অবলম্বন করছে, যদি হয় তাহলে তো হলো, ওরা এখন থেকে সাবধান, আর না হলে সেটা তো খুবই ভালো একটা বিষয়। তো এই জিনিসগুলো আছে আর কি। আর স্কুলে বাচ্চাদেরকে লাস্ট উইক থেকে বাচ্চারা ডে কেয়ার বা স্কুলগুলোতে যাচ্ছে, তো সেখানেও দেখা যাচ্ছে যে একটা ক্লাসে হচ্ছে সবাই মানে খুব ডিস্টেন্স মেনটেন করে ওরা খেলতে যাচ্ছে, এবং সুপারমার্কেট বা খেলার যেগুলো প্লেগ্রাউন্ড বা যেগুলো আছে সেখানেও এখন আপাতত বাচ্চাদেরকে সেভাবে খেলতে দেওয়ার যে জায়গাগুলো সেগুলো এখনো ওপেন হয়নি। ওরা বলছে যে এখন থেকে এখনো সেই পরিস্থিতিটা আসেনি, আরো কিছুদিন যাওয়ার পর এগুলো স্বাভাবিক করবে। দেশের যে সার্বিক পরিস্থিতি, করোনা পরিস্থিতি থেকে উত্তরণের মূল উপায়টা কিন্তু এক হচ্ছে আমাদের দূরদর্শী হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এবং ডক্টর মেহরান একটু আগে বলছিলেন যে সরকারকে একা বলে লাভ নেই, আমাদেরকে স্বয়ং উদ্যোগ নিতে হবে। আপনাদের প্রত্যেকে, আপনারা যেখানে আছেন এবং এত সময় ধরে আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনাদের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বর্ণনা করেছেন, সেজন্য আমাদের টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকবেন। Thank you so much. Thank you everybody. Thanks. দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশ্ব মহামারী পরিস্থিতি, দেশ ও বিদেশ এই প্রসঙ্গে, এবং দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বর্ণনা করছিলেন। আমরা শুনে নিলাম তাদের বক্তব্য, এবং একটা বিষয় আমরা আলটিমেটলি যেটা বুঝতে পারলাম সেটি হলো আসলে কি, নিজেদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, নিজেদের ক্ষেত্রে, নিজেদের জন্য, নিজেদের পরিবার, নিজেদের জাতি এবং নিজেদের দেশের জন্য। আপনারা যেখানে আছেন ভালো থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।